teacher English, educator at the school and college. Hope you are all well at your home. It's a long time. We are at our home, but we are detached from our school. Though you are at home, but you don't think that our studies should not be done. We have to study at our home because time doesn't stop. We have to continue our studies at our home. For this reason, we are trying to help you through our classes. So we have arranged such kind of classes for you. Today I am taking a topic that you are seeing at whiteboard. Obviously, at this moment you have understood what the topic is for today. Our topic is preposition. It's a very difficult term to us. Most of the students think that preposition is a very difficult topic, but I think it's a very easy topic. For your understanding, I will make you very easy for you. At first, we have to understand the definition. That means shongha. Preposition is a word placed before a noun or a pronoun to show its relation with some other words in the sentence. অর্থাৎ বাক্যে প্রিপজিশন হচ্ছে নাউন বা প্রোনাউনের পূর্বে বসে বাক্যের অন্যান্য ওয়ার্ডের সঙ্গে যখন সম্পর্ক স্থাপন করে তখন সেটা প্রিপজিশন হয়। কথাটার যদি আমরা একটু বিশ্লেষণ করি, প্রি অ্যান্ড পজিশন, প্রি মিন্স বিফোর পূর্বে আগে, অ্যান্ড পজিশন মিন্স অবস্থান করা। তার মানে প্রিপজিশন কথাটার অর্থ হচ্ছে পূর্বে অবস্থান করা। কার পূর্বে অবস্থান করে? অবভিয়াসলি নাউন এবং প্রোনাউন, সেটা এখানে লেখাই আছে। যখন আমরা কোনো নাউন বা প্রোনাউনের পূর্বে কোনো একটা ওয়ার্ড বসিয়ে কোনো অন্যান্য ওয়ার্ডের সঙ্গে সম্পর্ক স্থাপন করবে তখন সেটা প্রিপজিশন। আমি এক্সাম্পল দিয়েছি, হেলেন কেম ফ্রম ইংল্যান্ড। হেলেন ইংল্যান্ড থেকে এসেছিল। তাহলে কোথা থেকে এসেছিল? এখানে ফ্রমটা প্রিপজিশন এবং ইংল্যান্ডটা হচ্ছে নাউন। দ্য বুক ইজ অন দ্য টেবল, দ্যাট মিন্স দ্য টেবল ইজ নাউন অ্যান্ড অন ইজ প্রিপজিশন। হি ইজ টকিং উইথ মি, সে আমার সঙ্গে কথা বলছে। এখানে মিটা প্রোনাউন এবং উইথটাই হচ্ছে প্রিপজিশন। এখন কথা হচ্ছে যে অন্যান্য পার্ট অফ স্পিচের পূর্বে প্রিপজিশন বসে কিনা। কখনো কখনো দেখা যায় যে অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্বের পূর্বেও প্রিপজিশন বসতে পারে। আমরা সেটাই একটু দেখব। আমরা যদি অ্যাডজেক্টিভের আগে প্রিপজিশন বসাতে চাই তাহলে বাক্যটা দেখতে হবে, আই গট দ্য মানি ইন ফুল। তার মানে আমি পুরো টাকাটা পেয়েছি। এখানে ফুলটা এমনি আমরা জানি ফুল অ্যাডজেক্টিভ, তবে এখানে যখন ইন বসেছে তার মানে অ্যাডজেক্টিভের পূর্বেও ইন বসেছে, তার মানে প্রিপজিশন বসেছে এবং এটা নাউন হিসেবেই কাজ করছে। আবার যদি আমরা দেখি অ্যাডভার্বের পূর্বে বসে কিনা, যেমন গো অ্যাওয়ে ফ্রম হিয়ার। আমরা জানি হিয়ারটা হচ্ছে অ্যাডভার্ব, সো এখানে এটার অর্থ দাঁড়াচ্ছে এখান থেকে চলে যাও। আমরা জানি হিয়ার অ্যাডভার্ব, সো অ্যাডভার্বের পূর্বেও কিন্তু প্রিপজিশন বসেছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে প্রিপজিশন অ্যাডজেক্টিভ, কখনো কখনো অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্বের পূর্বেও বসে। যখন আমরা দেখব প্রিপজিশন প্লাস নাউন অবজেক্ট হিসেবে আছে এবং প্রিপজিশন প্লাস উইদাউট নাউন। যখন উইদাউট নাউন থাকবে তখন সেটা হয়ে যাবে অ্যাডভার্ব। যখন প্রিপজিশন প্লাস নাউন থাকবে তখন সেটা প্রিপজিশন হিসেবেই গণ্য করতে হবে। অনেক সময় হয় যে একই প্রিপজিশন কিন্তু কখনো কখনো অ্যাডভার্ব হিসেবে ব্যবহৃত হয়। আমরা একটু উদাহরণ দেখলেই স্পষ্ট বুঝে যাব যে কখন প্রিপজিশন অ্যাডভার্ব হয়। যেমন আমি যদি বলি my father is in his office, তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি ইনের পরে একটা অবজেক্ট আছে, একটা নাউন হিসেবে কাজ করছে
অবজেক্ট হিসেবে, তাহলে এখানে ইনটা প্রিপজিশন। কিন্তু আমরা যদি বলি গো ইন, তাহলে এখানে কিন্তু ইনটা হচ্ছে অ্যাডভার্ব। কেন? কারণ ইনের পরে কোনো অবজেক্ট নেই, সুতরাং ইনটা এখানে অ্যাডভার্ব। একই ইন খেয়াল করে দেখুন যে ইন হচ্ছে এখানে একই রকম আছে, এখানেও একই আছে, কিন্তু পার্ট অফ স্পিচ বদলে গেছে। এখানে ইনটা প্রিপজিশন হিসেবে কাজ করছে কারণ এখানে অবজেক্ট হিসেবে প্রিপজিশনটা বসেছে, অবজেক্টের পূর্বে বসেছে, এবং এখানে অ্যাডভার্ব হিসেবে ইন হয়েছে কারণ এরপর আর কোনো অবজেক্ট নেই। ভেতরে যান, কোথায় দিয়ে প্রশ্ন করলে সেটা অ্যাডভার্ব হয়ে যায়। তাহলে একই ইন কোথাও হয়েছে প্রিপজিশন, কোথাও হয়েছে অ্যাডভার্ব। এটা ডিপেন্ড করে ব্যবহারের উপরে। আমরা যদি একটু সহজ করে দেখি যে মেয়েরা যে স্বর্ণের অলংকার পরে সেই গোল্ড দিয়ে যদি আপনি ইয়াররিং বানান তাহলে সেটা ইয়াররিং, যখন গলায় পরে তখন সেটা নেকলেস হয়ে যায়, যখন হাতে পরে তখন সেটা চুড়ি বা বালা হিসেবে পরিচিত হয়। তাহলে একই গোল্ড, এটা বিভিন্ন ব্যবহারের উপর নির্ভর করছে। অর্থাৎ যখন আমরা যেখানে পরিধান করছি যে অলংকার হিসেবে, তখন সেটার নাম সেই রূপেই ব্যবহৃত হচ্ছে। ঠিক একই রকম যখন কোনো ওয়ার্ড বিভিন্নভাবে ব্যবহৃত হবে তখন সেটা বিভিন্নভাবেই পরিচিত হবে। যেমন এখানে ইনটা প্রিপজিশন, এখানে ইনটা অ্যাডভার্ব। আমি আবার বলছি, যখন অবজেক্ট থাকবে তখন সেটা প্রিপজিশন, যখন অবজেক্ট থাকবে না তখন সেটা অ্যাডভার্ব হিসেবে গণ্য হবে। এখন আমরা প্রিপজিশনের প্রকার সম্পর্কে জানবো। প্রিপজিশন 6 প্রকার। আমরা সাধারণত প্রিপজিশনের প্রকার পড়ি না বা পড়ানো হয় না। আমরা আজকে দেখব প্রিপজিশনের প্রকারভেদ। প্রিপজিশন মূলত 6 প্রকার। সিঙ্গেল প্রিপজিশন যখন সিঙ্গেল হিসেবে ব্যবহৃত হবে, মানে একটা প্রিপজিশন যখন আলাদা আলাদা করে ব্যবহৃত হবে তখন সেটা সিম্পল প্রিপজিশন হবে। যেমন অ্যাট, ইন, অফ, ফর, ফ্রম, উইথ, অন, আউট, এটা হচ্ছে সিম্পল প্রিপজিশন। যেমন আমরা যদি এক্সাম্পল দেখি, এখানে এক্সাম্পল লিখি, যেমন হি ইজ ইন দ্য রুম, তাহলে এটা সিঙ্গেল প্রিপজিশন হিসেবে এখানে ব্যবহৃত হয়েছে। নাও ডাবল প্রিপজিশন, যখন সিঙ্গেল প্রিপজিশন একসঙ্গে দুটো প্রিপজিশন একসাথে সিম্পল হিসেবে ব্যবহৃত হবে তখন সেটা ডাবল প্রিপজিশন। যেমন আমরা দেখেছি এখানে ইন আছে, উইথ আছে, যখন দুটো মিলে উইদিন মানে মধ্যে, ভেতরে, তখন সেটা ডাবল প্রিপজিশন হিসেবে ব্যবহৃত হচ্ছে। যেমন আউট অফ মানে বাইরে, আউট একটা প্রিপজিশন, অফ একটা প্রিপজিশন, দুটো মিলে সিম্পল প্রিপজিশন হিসেবে ব্যবহৃত হচ্ছে। উইদাউট মানে ব্যতীত বা ছাড়া, এখানে উইথ একটা প্রিপজিশন, আউট, দুটো একসঙ্গে যুক্ত হয়ে সিম্পল প্রিপজিশন হিসেবে ব্যবহৃত হচ্ছে। ইনটু মানে কোনো কিছুর দিক বোঝাতে ইনটু ব্যবহৃত হয়। ইন এবং টু মিলে সিম্পল প্রিপজিশন দুটো মিলিয়ে একটা সিঙ্গেল প্রিপজিশন হয়েছে, দ্যাট মিন্স ডাবল প্রিপজিশন। আমরা এখানে যদি এক্সাম্পল দেখি তাহলে আরো ক্লিয়ার হয়ে যাব। যেমন we can't live without air, আমরা বাতাস ছাড়া বাঁচতে পারি না, তাহলে এখানে উইদাউটটা হচ্ছে ডাবল প্রিপজিশন। এখন হচ্ছে কম্পাউন্ড প্রিপজিশন। কম্পাউন্ড প্রিপজিশন কি? যখন অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্বের সঙ্গে, নাউন অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্বের সঙ্গে বা তার পূর্বে যখন সিম্পল প্রিপজিশন বসে একটা সিম্পল প্রিপজিশনের মতো কাজ করবে তখন সেটা হয়ে যাবে কম্পাউন্ড প্রিপজিশন। যেমন আমরা যদি এখানে উদাহরণ হিসেবে দেখি তাহলে অ্যাবাউট আছে, অ্যাক্রস আছে, বিহাইন্ড আছে, বিসাইড আছে, অ্যালং আছে। এইগুলোকে ভাঙলে আমরা সাধারণত জানি না যে এর মধ্যে কি কি আছে। কম্পাউন্ড কথাটার মানে হচ্ছে যেটাকে ভাঙলে ওইটা সহ অন্যান্য জিনিস পাওয়া যায়, সেটা হচ্ছে কম্পাউন্ড। যেমন আমরা যদি বিহাইন্ডটাকে ভাঙি তাহলে আমরা কি কি পাবো এর মধ্যে? বাই প্লাস হাইন্ড। আমরা যদি বিসাইডকে ভাঙি তাহলে এর মধ্যে পাবো বাই প্লাস সাইড। আমরা যদি বিটুইনকে ভাঙি, বিটুইনের কম্পাউন্ড প্রিপজিশন, তাহলে এর মধ্যে আমরা পাবো বাই প্লাস টুইন। আমরা যদি অ্যালংকে ভাঙি তাহলে আমরা পাবো অন প্লাস লং। তাহলে দেখা যাচ্ছে যে এখানে বাই প্লাস হাইন্ড, তার মধ্যে বাই আছে এবং হাইন্ড আছে। বাই প্লাস সাইড, সাইডটা আমরা যদি নাউন, তাহলে প্রিপজিশন বাই এর সঙ্গে সাইড যুক্ত হচ্ছে তাহলে হচ্ছে বিসাইড। বাই প্লাস টুইন, আমাদের টুইনটা হচ্ছে নাউন, তাহলে বাইটা প্রিপজিশন, অর্থাৎ নাউনের পূর্বে প্রিপজিশন বসেই কিন্তু ডাবল প্রিপজিশন ব্যবহৃত হচ্ছে। যেমন অ্যালং, অন প্লাস
লং। তার মানে লং আমরা জানি অ্যাডজেক্টিভের পূর্বে প্রিপজিশন যুক্ত হয়ে কম্পাউন্ড হিসেবে ব্যবহৃত হচ্ছে। আমরা যদি উদাহরণ হিসেবে দেখি, যেমন divide the mango between two boys। তার মানে আমি যদি এটা মানে করি যে আমটা ভাগ করে দাও দুই ভাইয়ের মধ্যে, তাহলে বিটুইনটা এখানে কম্পাউন্ড প্রিপজিশন হিসেবে কাজ করছে। এখন নাম্বার 4 ফ্রেজ প্রিপজিশন। কয়েকটা ওয়ার্ড পাশাপাশি বসে শব্দগুচ্ছ হিসেবে কাজ করবে এবং সেটা যদি একটা প্রিপজিশনের মতো কাজ করে সেটাকে বলা হয় ফ্রেজ প্রিপজিশন বা ফ্রেজাল প্রিপজিশনও বলা যেতে পারে, বা প্রিপজিশন ফ্রেজ আমরা বলতে পারি। যেমন কয়েকটা শব্দ, যেমন ইন লিউ অফ, এখানে তিনটা ওয়ার্ড আছে। সো ইন লিউ অফ টোটালি একটা সিম্পল প্রিপজিশন হিসেবে কাজ করছে, পরিবর্তে বাই ডিন্ট অফ মানে বদৌলতে, অন অ্যাকাউন্ট অফ মানে জন্য, ইন ফ্রন্ট অফ মানে সামনে, এই যে কয়েকটা ওয়ার্ড মিলে যে মানে ফ্রেজটা গঠন করলো সেটাকে সিম্পল প্রিপজিশন হিসেবে ব্যবহৃত হচ্ছে। যেমন আমরা যদি উদাহরণ হিসেবে দেখি, উই আর ইন ফ্রন্ট অফ ইয়োর হোম। তার মানে আমরা তোমার বাড়ির সামনে রয়েছি। এখানে ইন ফ্রন্ট হচ্ছে ফ্রেজ প্রিপজিশন বা প্রিপজিশনাল ফ্রেজ হিসেবেও পরিচিত। আচ্ছা, এখন পার্টিসিপল প্রিপজিশন। পার্টিসিপল প্রিপজিশন সম্পর্কে আমাদের ধারণা অনেকখানি একটু কম আছে। যখন পার্টিসিপল অর্থাৎ ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত থাকবে বা পাস্ট পার্টিসিপল অনেক সময় প্রিপজিশন হিসেবে যখন কাজ করবে তখন সেটা পার্টিসিপল প্রিপজিশন বলা হয়। যেমন রিগার্ডিং বা কনসিডারিং, যেমন উই নো everything, we know everything regarding this matter। তার মানে তার অর্থ দাঁড়াচ্ছে এই বিষয় সম্পর্কে আমরা সবকিছু জানি। এখানে রিগার্ডিং হচ্ছে পার্টিসিপল প্রিপজিশন। নাও ডিসগাইজড প্রিপজিশন। ডিসগাইজড কথাটার মানে হচ্ছে ছদ্মবেশ, অর্থাৎ যার আসল চেহারাটা বোঝা যায় না, নকল চেহারায় এরা ঘোরাফেরা করে, কিন্তু তার ভেতরে মুখোশের মধ্যে আসল চেহারাটা লুকানো থাকে। সেটা হচ্ছে অন আর অফ। সাধারণত এই দুটো প্রিপজিশন এইরকম এ বা ও অ্যাপোস্ট্রফি কমা হিসেবে থাকে। আমরা যদি এক্সাম্পল দেখি তাহলে এটা ক্লিয়ার হয়ে যাবে। যেমন দি হান্টার went a hunting হিসেবে থাকে, অর্থাৎ এখানে এটা অন হিসেবে ব্যবহৃত হচ্ছে। এটাই হচ্ছে ডিসগাইজড প্রিপজিশন। আবার যদি আমরা সবাই জানি, এটা খুবই কমন একটা एग्जांपल, নাও ইট ইজ 11 o'clock। আমরা এরকম একটা ব্যাপার দেখি, o'clock means off clock। তার মানে এই অফটা এখানে ও রূপে আছে, অর্থাৎ এর আসল চেহারায় নেই, এজন্য এটা ডিসগাইজড প্রিপজিশন বলা হয়। আশা করি প্রকারভেদগুলো আপনারা সহজেই বুঝতে পেরেছেন। এখন আমরা প্রিপজিশনগুলোর খুব চমৎকার এবং সুন্দরভাবে এর ব্যবহারগুলো দেখব, কত সহজে কত সুন্দরভাবে আমরা প্রিপজিশনগুলো আয়ত্ত করতে পারি, যেটা অনেক সময় মুখস্থ করেও হয় না। আমি প্রথমে একটা চিত্র আঁকাবো। This is a car। আমরা এই গাড়িটার সাহায্যে প্রিপজিশন অথবা আমরা বলতে পারি এটা প্রিপজিশনের গাড়ি। এই গাড়িতে করে আমরা কিছুক্ষণ ঘুরতে যাব। যেমন এটাকে যদি আমরা গাড়ির একটা পাশ ধরি তাহলে এটাকে বলা হবে বিসাইড। বিসাইড মানেই কিন্তু পাশে। যেমন আমি আপনাদের পাশে আছি, I am beside you, আমি আপনাদের পাশে থাকবো, I will be beside you। সো এই প্রিপজিশনগুলো ইউজ করে আমরা ছোট ছোট অনেক বাক্য তৈরি করতে পারি। এটা গাড়ির যদি পেছন অংশ হয়, যে কোনো পেছনে হলেই কিন্তু বিহাইন্ড কথাটা আসে। বিহাইন্ড কথাটার মানেই পেছনে। আমি আপনার পেছনে ছিলাম, I was behind you। রুনা আমার পেছনে ছিল, রুনা was behind me। এটা যদি গাড়ির সামনের অংশ হয়, কোনো কিছু সামনে হলে একটু আগে আমরা বললাম in front of। in front of মানেই হচ্ছে
সামনে, অর্থাৎ কোনো কিছু সামনে, যেমন আমি আপনাদের সামনে আছি, আই এম ইন ফ্রন্ট অফ ইউ, তুমি আমার সামনে থাকবে, ইউ উইল বি ইন ফ্রন্ট অফ মি। কোনো কিছু নিচে যদি আমরা বোঝাই তাহলে আমরা জানি আন্ডার হয়, হ্যাঁ আন্ডার হয়। যেমন বইটা টেবিলের নিচে, দ্য বুক ইজ আন্ডার দ্য টেবিল, বলটা টেবিলের নিচে ছিল, দ্য বল ওয়াজ আন্ডার দ্য টেবিল। অনেকখানি নিচে যদি বোঝাই তাহলে বিলো হয়, অনেকটা নিচে, অনেকখানি নিচে। যেমন পানি মাটির নিচেও কিন্তু প্রবাহিত হয়, আমরা কি বলতে পারি, ওয়াটার ব্লোজ বিলো দ্য সয়েল, অনেকখানি নিচে, সেক্ষেত্রে আমরা বিলো ইউজ করতে পারি। কোনো কিছুর উপরে যদি টাচ করে থাকা বোঝায় অন বসে, টাচ করে থাকতে হবে। যেমন দ্য ওয়াইপার ইজ অন দ্য ডেস্ক, সো এখানে টাচ করে আছে, শূন্যে থাকলে কিন্তু হবে না, টাচ করে থাকলে আমরা অন ব্যবহার করব। যেমন আমার কলমটা টেবিলের উপরে, টেবিলের উপর অবশ্যই টাচ করে থাকতে হবে, দ্য পেন ইজ অন দ্য টেবিল। যদি কোনো কিছুর ভেতরে হয় তাহলে ইন ব্যবহৃত হয়, ইন কথাটার মানেই ভেতরে। যেমন আমি একটা রুমের মধ্যে আছি, আই অ্যাম ইন আ রুম, তুমি রুমের মধ্যে থাকবে, ইউ উইল বি ইন দ্য রুম। যদি ধরা ছোঁয়ার বাইরে হয় তাহলে ওভার ইউজ করতে হবে, ধরা ছোঁয়ার বাইরে। যেমন বিমান মাথার উপর দিয়ে রইল, যদি অন মানে উপরে হয়, ওভার মানে উপরে, কিন্তু দুটোর পার্থক্য আছে। অন হচ্ছে টাচ করে থাকে, আর ওভার মানে একদম ধরা ছোঁয়ার উপর দিয়ে যাবে। যেমন দ্য প্লেন ফ্লিউ ওভার আওয়ার হেড, আমাদের মাথার উপর দিয়ে উড়ে গেল, তার মানে এই নয় যে আমার মাথাটাকে টাচ করে গেল। যদি ভেতরের দিকে বোঝাই, ভেতরের দিকে হয় তাহলে ইনসাইড হবে। যেমন আমরা অনেকে বলি পকেটের মধ্যে কি আছে, দেখো তো পকেটের মধ্যে, এটাও কিন্তু মধ্যে, কিন্তু সেটা ইনসাইড ইউজ করতে হবে। সাধারণত সরু পাতলা জাতীয় কোনো কিছুর ভেতরে, সাধারণত পকেট টাইপের কিছু বা ব্যাগ টাইপের কিছু হলে আমরা ইনসাইড ব্যবহার করব। তারপরে আছে অন টপ অফ, অন টপ অফ, এটা মানেও কিন্তু উপরে, কিন্তু একেবারে ধরা ছোঁয়ার বাইরেও যাবে না, আবার একেবারে সহজে নাগালের মধ্যে থাকবে না। যেমন সাধারণত সিলিং ফ্যান গুলো কিন্তু ছাদের সঙ্গে থাকে, তখন কিন্তু আমরা সহজে ধরতেও পারি না, আবার একেবারে ধরা ছোঁয়ার বাইরেও থাকে না, সেক্ষেত্রে অন টপ অফ ইউজ করতে হবে। দ্য সিলিং ফ্যান ইজ অন টপ অফ দ্য সিলিং, এক্ষেত্রে অন টপ অফ ইউজ করতে হবে। তাহলে দেখুন এখানে কিন্তু আমরা অনেকগুলো প্রিপজিশনের ব্যবহার শিখতে পারলাম। আমি যদি কাউন্ট করি, 1 2 3 4 5 6 7 8 9 10টা প্রিপজিশন যদি আমরা মুখস্থ করে শিখতে যেতাম তাহলে হয়তো আমাদের মন থেকে অনেক কিছুই হারিয়ে যেত। কিন্তু আপনি যদি চিত্রের সাহায্যে শিখুন তাহলে কিন্তু ভুলটা সহজে কম হবে। এটা আমি যদি কোনো একটা প্লেস ধরি বা কোনো স্থান ধরি, সেখান থেকে যখন আমরা চলে যাব তাহলে সেটা হয়ে যাবে ফ্রম। কোনো কিছু থেকে ত্যাগ করা বা ছেড়ে যাওয়া ফ্রম। যেমন তিনি ঢাকা থেকে এলেন, তার মানে তিনি কিন্তু ঢাকাটা ছেড়েই এখানে এলেন, তার মানে এটা হবে হি কেম ফ্রম ঢাকা। আমি স্কুল থেকে এলাম বা আমি বাড়ি থেকে এলাম, আই কেম ফ্রম হোম অর আই কেম ফ্রম স্কুল, তার মানে ওই জায়গাটা আমাকে ছাড়তে হয়েছে। আর কোনো কিছুর দিকে যদি হয়, কোনো কিছুর দিকে, হ্যাঁ, তাহলে টু দিতে হবে। যেমন আমি যদি আমার কাছে এসো, কাম টু মি, হ্যাঁ, আমি স্কুলে যাচ্ছি, তার মানে স্কুলের দিকে যাচ্ছি, আই এম গোয়িং টু স্কুল, সেক্ষেত্রে টু হচ্ছে। তারপরে কোনো কিছুর ভেতর দিয়ে চলে যাওয়া বোঝাবে, কোনো কিছুর ভেতর দিয়ে, তখন আমরা সেটা অবশ্যই থ্রু ইউজ করব, THROUGH, থ্রু। থ্রু মানে কোনো কিছুর ভেতর দিয়ে। যেমন আমরা গ্রামের ভেতর দিয়ে গেলাম, তার মানে এটা হবে উই ওয়েন্ট থ্রু দ্য ভিলেজ। আমরা জানালা দিয়ে দেখি, জানালা দিয়ে দেখি মানে জানালার ভেতর দিয়ে দেখি, তাহলে এটা হবে উই সি থ্রু দ্য উইন্ডো। তারপরে মনে করুন যে এটা একটা ব্ল্যাঙ্ক জায়গা, এর বাইরে আছে, আমরা এই জায়গাটাই নেই, সেক্ষেত্রে কি হবে আউট অফ, একেবারে ওই জায়গাটার বাইরে। যেমন আমি কুষ্টিয়ার বাইরে আছি, আই অ্যাম আউট অফ কুষ্টিয়া। আমি ঢাকার বাইরে আছি, আই অ্যাম আউট অফ কুষ্টিয়া আর আউট অফ ঢাকা। আমি বাংলাদেশের বাইরে আছি, আই অ্যাম আউট অফ ঢাকা। আর কোনো যদি স্থানকে নির্দেশ করে, প্লেস বোঝায়, মনে করুন যে এটা একটা জায়গা, সেক্ষেত্রে আমরা অ্যাট ইউজ করব। যেমন উই আর অ্যাট আড়ুয়াপাড়া অথবা উই আর অ্যাট কোটপাড়া, লাইক দিস। যদি আমরা এটা চারপাশ ধরি তাহলে চারপাশ হলে কি হবে অ্যারাউন্ড হয়, অ্যারাউন্ড মানে চারপাশ। যেমন পৃথিবী সূর্যের চারপাশে ঘোরে, the earth moves around the sun, the earth moves around the sun,
সেক্ষেত্রে অ্যারাউন্ড কথাটার মানেই হবে চারপাশ। তাহলে এর আগে আমরা 10টা দেখেছি, 11, 12, 13, 14, 15, 16, তার মানে 16টা প্রিপজিশন আমাদের আয়ত্তে চলে এসেছে। যদি এটা আমরা রোড অথবা রিভার ধরি, মনে করেন যে এটা একটা নদী বা রাস্তা, তাহলে এই পাশ থেকে ও পাশে আড়াআড়ি অতিক্রম করলে হয় অ্যাক্রস, প্রিপজিশন হিসেবে অ্যাক্রস, আড়াআড়ি অতিক্রম। আর যদি রাস্তা বরাবর হয় অ্যালং। আমরা হমেশা বলি যে রাস্তা বরাবর চলে যায়, তাহলে কি হবে? গো অ্যালং দ্য রোড অথবা ওয়াক অ্যালং দ্য রোড, রাস্তা বরাবর হেঁটে যায়। আর যখন আমরা রাস্তার উপরে অবস্থান করব তখন হয়ে যাবে ইন দ্য ওয়ে। আর যখন রাস্তায় রওনা দিয়ে দেব, মানে জার্নি শুরু করে দেব, তখন সেটা হয়ে যাবে অন দ্য ওয়ে। যদি আমার ফ্রেন্ড ফোন করে হোয়ার আর ইউ নাও, তখন আমি যদি বলি যে আমি জাস্ট বাড়ি থেকে বের হলাম, তখন আমাকে বলতে হবে আই এম ইন দ্য ওয়ে, তার মানে রাস্তায় আছি, এখনো জার্নি শুরু করিনি। যখন আমরা রওনা দিয়ে দেব তখন বলবে আই এম অন দ্য ওয়ে। যখন দুজনের মধ্যে হবে তখন সেটা বিটুইন হবে। যখন দুইয়ের বেশি হয়ে যাবে, 3, 4, 5, 50, 100, 500 যাই হোক, তখন হয়ে যাবে এমন। আমরা বলতে পারি যে আমটা দুই বন্ধুর মধ্যে ভাগ করে দাও, ডিভাইড দ্য ম্যাঙ্গো বিটুইন টু ফ্রেন্ডস। আর যখন বলবো 4 বন্ধুর মধ্যে ভাগ করে দাও বা 10 বন্ধুর মধ্যে ভাগ করে দাও, তাহলে ডিভাইড দ্য ম্যাঙ্গো অ্যামং দ্য ফ্রেন্ডস, এইভাবে আমরা বলতে পারি, বা 10 ফ্রেন্ডস, 5 ফ্রেন্ডস যাই বলি। তো মূলত এই ছিল আমাদের সহজ পদ্ধতিতে প্রিপজিশন শেখা। তো অনেক সময় হয় যে কিছু কিছু প্রিপজিশনের ক্ষেত্রে কনফিউশন তৈরি হয়, আমরা সেখানে একটু দেখব যে কি কি প্রিপজিশনে আমরা কাজ করতে পারি। যেমন অ্যাট আর ইন দুটোই স্থানের পূর্বে বসে, কিন্তু কোথায় অ্যাট বসে কোথায় ইন বসে সেটা আমরা অনেক সময় বিভ্রান্তিতে পড়ি। এটা আমরা মনে রাখবো। স্মল এরিয়া যদি ছোট জায়গা হয় তাহলে অ্যাট, আর যদি বিগ এরিয়া হয় তাহলে হয়ে যাবে ইন। একই সেন্টেন্সে যদি আমরা এর প্রয়োগ দেখি, যেমন আই লিভ অ্যাট ঢাকা ইন বাংলাদেশ, তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে ঢাকা ছোট জায়গা এবং বাংলাদেশ একটা প্রচন্ড বড় জায়গা। তাহলে এই যে স্মল এরিয়ার আগে অ্যাট বসেছে এবং বিগ এরিয়ার যে পূর্বে ইন বসেছে। আবার যদি আমরা একটু ঘুরিয়ে বলি যে আই লিভ অ্যাট বাংলাদেশ ইন এশিয়া, তার মানে তখন আবার বাংলাদেশটা হয়ে যাবে এশিয়ার থেকে ছোট জায়গা, তখন আমরা অ্যাট বাংলাদেশ ইন এশিয়া বলতে পারি। আবার আর একটা প্রিপজিশনের ব্যবহারে আমরা অনেক সময় বিভ্রান্তিতে পড়ি, সেটা হচ্ছে ফর আর সিন্স। কোথায় ফর ব্যবহার করব আর কোথায় সিন্স ইউজ করব। ফর আর একটা হচ্ছে সিন্স, এটা দুটো সময়ের আগে বসে, কিন্তু কোথায় ফর কোথায় সিন্স বসে এটা মনে রাখবো। ফর বলতে হচ্ছে টোটাল টাইম, আর সিন্স হচ্ছে স্টার্টিং টাইম। অর্থাৎ মোট সময়ের যোগফল যখন থাকবে তখন ফর ইউজড হবে, আর যখন শুরুর সময় দেওয়া থাকবে কিন্তু মোট থাকবে না বা শেষের সময়টুকু থাকবে না, তখন সিন্স ব্যবহৃত হবে। যদি আমরা এক্সাম্পল হিসেবে দিই, সেটা হচ্ছে we have been reading for 5 minutes। অর্থাৎ এখানে বলা হচ্ছে যে আমরা 5 মিনিট ধরে পড়ছি, তাহলে দেখুন এখানে মোট সময়ের উল্লেখ আছে 5 মিনিট ধরে, সেজন্য এখানে ফর হয়েছে। আর যদি আমি বলি we have been reading since morning, এটার মানে হচ্ছে আমরা সকাল থেকে পড়ছি, তার মানে শুরুর সময় আছে কিন্তু শেষ সময় নেই, সেজন্য এখানে সিন্স ব্যবহৃত হচ্ছে। মনে রাখবো স্টার্টিং টাইম সিন্স, শুরুর সময় সিন্স, আর মোট সময় থাকলে যোগফল থাকলে ফর হবে। আশা করছি আপনাদের প্রিপজিশনের ব্যবহারটা একটু হলেও আয়ত্তে আসবে এবং
নির্ভুলভাবে আপনারা ব্যবহার করতে পারেন। যদি কোনো পরামর্শ থাকে তাহলে আমাদেরকে অবশ্যই জানাবেন এবং পরবর্তীতে কোনো একটা বিষয় সহজ করে আপনাদের সামনে আনার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সময়ের অপচয় না করে ঠিকঠাক পড়াশোনা করবেন। তাহলে কিন্তু আপনাদের ভবিষ্যৎ উজ্জ্বল হবে এবং জ্ঞান সমৃদ্ধ হবে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।